রোমাঞ্চকর গল্প শুধুমাত্র গল্প কবিতায় অয়ন ইউটিউব চ্যানেলে। হ্যালো ভিউয়ার্স, গল্প কবিতায় অয়ন চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলে সমস্ত রকম গল্পের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অল করে দিন। আজকে আপনাদের জন্য রূপালী চৌধুরীর লেখা গল্প নিশুতি রাতের শাসন। গল্পটি আমরা নিয়েছি তপন বন্দ্যোপাধ্যায় এবং প্রদীপ চট্টোপাধ্যায় সম্পাদিত ভৌতিক গল্প সংকলন এই বইটি থেকে। গল্প পাঠে আমি অয়ন। তো আর বেশি কিছু না বলে শুরু করা যাক আজকের গল্প নিশুতি রাতের শাসন। আমি বরাবরই পড়াশোনায় খারাপ ছিলাম না, বলা যায় সাধারণের থেকে ভালোই ছিলাম। পড়াশোনার সঙ্গে অনেক স্বপ্নও ছিল, সরস্বতীর আশীর্বাদও ছিল কার্পণহীন। ফলে স্বপ্ন সফল হলো, চাকরি পেলাম WBCS পাস করে। পোস্টিং হলো পুরুলিয়ার প্রত্যন্ত এক গ্রামে। আমার কর্মস্থল আর বাসস্থানের মধ্যে ছিল একটা ঘন জঙ্গল, কিন্তু কিছু করার নেই, জঙ্গলের মধ্য দিয়ে প্রতিদিনের যাতায়াত। আমার যাতায়াতের তেমন সমস্যা নেই, গাড়ি নিয়ে যাওয়া সরকার বরাদ্দ করেছে। যাক সে কথা। কর্মক্ষেত্র বেশ পছন্দ হলেও শহর থেকে দূরে প্রথম ভালো লাগলেও ধীরে ধীরে শহরাঞ্চলের সুযোগ সুবিধাগুলোর অভাব বোধে বেশ অসুবিধা মনে হতো। আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠেছিলাম। তবে পরিবেশ ও প্রতিবেশী গ্রামের লোকের সারল্য মুগ্ধ করে, বেশ নির্ভরতা তাদের প্রতি অনায়াসে আসে। এ ব্যাপারে বেশ নিশ্চিন্ত হওয়ার যথেষ্ট কারণ আছে। অনেক কিছু না পাওয়ার মধ্যেও এমন বিশুদ্ধতা অনেক পাওয়া। কর্মক্ষেত্র থেকে যাতায়াতের পথে যে গাড়িটা আমার জন্য বরাদ্দ করেছিল তার ড্রাইভার ছিল দুজন। সকালে নিয়ে যায় একজন, আর যে রাতে কোয়ার্টারে পৌঁছে দিত তার নাম রাম সিং। সারাদিন কাজের শেষে বাড়ি ফেরার পথে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হতো, এটা আগেই বলেছিলাম। সারাদিন ধকলের পর আর যেন কিছু মাথা ঘামাতে ইচ্ছা করে না। প্রতিদিন ফেরার সময় রাম সিং নিয়ে আসে। জঙ্গলে ঢোকার বেশ কিছুক্ষণ পর থেকে দেখি আমার গাড়ির সামনে কিছুটা দূরত্বে আর একটা জিপ রোজ গাড়ির আগে আগে যায়। রোজ একই দৃশ্য, একই গাড়ি। রাম সিংকে একদিন জিজ্ঞাসা করায়, বলল SDO সাহেবের গাড়ি, এবং ওই গাড়িটা নাকি রাম সিংয়ের দাদা মুন্না সিং চালায়। প্রতিদিন একই দৃশ্য দেখতে দেখতে নিজের স্বাভাবিকভাবে আমার ওই গাড়িটা এবং SDO সাহেবের প্রতি বেশ উৎসাহ ক্রমাগত জন্ম নিল। এই উৎসাহ তুঙ্গে উঠল। রাম সিংয়ের কাছে জিজ্ঞাসা করে বেশ মনের মতো প্রশ্নের উত্তর সংগ্রহ করতাম। রাম সিং বছর 10 ওইখানে বহাল আছে শুনেছিলাম, তাই অনেক পুরনো তথ্য তার কাছে আছে জেনেছিলাম। SDO সাহেবের নাম ঋদ্ধিকা রায়, অত্যন্ত দাপুটে। তার ভয়ে বাঘে গরুতে নাকি এক ঘাটে জল খাই শুনেছি। খুব ইচ্ছা হলো তার সাথে আলাপ করতে, কিন্তু তিনি যথেষ্ট ব্যক্তিত্বপূর্ণ এবং কড়া ধরনের। তাকে যথেষ্ট ভয় পায় সকলে, এবং তিনি বেশ নিজের মধ্যে থাকতে পছন্দ করেন। কিন্তু ওনার সঙ্গে পরিচয় করার আগ্রহ মনের মধ্যে ক্রমাগত বাড়ছে। বুঝলাম রাম সিংকে এবং মুন্না সিংকে দিয়ে চেষ্টা চালিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই আমার কাছে। এর মধ্যে আর এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। রোজ রাতে কে যেন আমার কোয়ার্টারের আশেপাশে ঘোরাঘুরি করে। বন্ধ জানলার কাছ দিয়ে অনেকবার কোন ছায়ামূর্তি সরে যেতে দেখেছি। শুকনো পাতার ওপর দিয়ে হাঁটা চলার খসখস শব্দ, সবই কেমন যেন লাগতো। আশেপাশে বসতিও নেই তেমন। তবে কে? সুশান্তকে বলতে বলল, সাবধান মে রহিয়েগা। বুঝলাম খুব একটা কিছু বলতে চাইল না সে। রাম সিংকে বলায় সে বলল, নাইট গার্ড হোগা জি। তা হতে পারে, বিশ্বাসযোগ্যতা আছে কথাটায়। অনেকদিন ধরে সাধ্য সাধনা পীড়াপিড়িতে ঠিক হলো মুন্না সিং SDO সাহেবের কাছ থেকে আমার সঙ্গে দেখা করার জন্য অনুমতি নেওয়ার চেষ্টা করবে। ওনাকে ওরা বেশ শ্রদ্ধা করে বুঝলাম। একদিন এলো সে মহেন্দ্রক্ষণ।
রাম সিং এসে আমাকে বলল, আপকো এসডিও সাহেব ने मिलने को बुला है बारात को। প্রথমেই ভাবলাম রবিবার যদি হবে তাহলে সন্ধ্যের পর কেন, সারাদিনে তো ছুটি, যাকগে এত ভেবে কাজ নেই, দেখা করতে পারবো এতেই অনেক। অবশেষে এলো সেই দিন রবিবার। রাম সিং গাড়ি নিয়ে এলো আমাকে নিয়ে যেতে। গেলাম পুরনো দিনের দোতলা কোয়ার্টারে, যেখানে উনি থাকেন আর কি। মুন্না সিংহ ওখানে থাকে শুনেছিলাম। আলাপ পর্বে বেশ বুকটা কাঁপছিল। সত্যি ওনার সামনে দাঁড়িয়ে সহজভাবে কথা বলা বেশ কঠিনও নয়, কিন্তু দুঃসাধ্য বটে। কিন্তু ভদ্রতা বা আতিথেয়তার কোনো ত্রুটি ছিল না। স্বল্পভাষী হলেও কথাবার্তায় উচ্চশিক্ষা, দাপট, নিচকর্মের প্রতি আনুগত্য তা বেশ স্পষ্ট। নৈশভোজ ছেড়ে ফেরার পথে মুন্না সিংকে দেখলাম এই প্রথম। কেমন সাংঘাতিক এক দৃষ্টি! আমার দিকে তাকিয়ে হালকা করে হাসল। রাম সিং আমায় বাড়ি পৌঁছে দিল। পরদিন আমার কর্মক্ষেত্রে যাওয়া দীর্ঘ জঙ্গলের মধ্য দিয়ে আগের দিনের অভিজ্ঞতাটা সুশান্তের সঙ্গে কথা প্রসঙ্গে বলছিলাম। হঠাৎ সে সজোরে ব্রেক চাপিয়ে গাড়ি থামিয়ে বারবার শুনল বিভিন্নভাবে। সুশান্তের ইচ্ছা অনুসারে গাড়ি ঘুরিয়ে চললাম উল্টো পথে, কিন্তু সুশান্তের যে কি হলো তা বলল না। এসডিও সাহেবের বাসস্থানের রাস্তা দিয়ে যাওয়ার খানিকক্ষণ পর হঠাৎ গাড়ি থামিয়ে সে আমাকে বলল, देखिए सामने कल क्या आप यही पर ही आए थे। আমি থমকে গেলাম। দেখলাম পুরো ভগ্নদশা এক দোতলা বাংলো। কিন্তু কি আশ্চর্য, গতকাল তো এমন ছিল না। সুশান্তের মুখে শুনলাম বছর 10 আগে সেখানে এসডিও ছিলেন ঋত্বিকা রায়, তার গাড়ি চালাতো মুন্না সিং। ওই গ্রামে ক্ষমতাশীল প্রতিপত্তি প্রচুর করে গ্রামের লোকেদের ওপর অত্যাচার ও শোষণ করছিল পঞ্চায়েত প্রধান। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল গ্রামের মানুষ, কিন্তু ভয়ে কেউ কোনো প্রতিবাদ তো দূরের কথা, মুখ খুলতেও ভয় কাঁপত। এই ঘটনার সূত্র ধরে পঞ্চায়েত প্রধান ও এসডিও সাহেবের মধ্যে শুরু হয় অশান্তি, এবং রাতের অন্ধকারে বেআইনি কাজ করা অবস্থায় হাতে নাতে এসডিও সাহেবা পঞ্চায়েত প্রধানকে ধরেন এবং সেই অবস্থায় পালাতে গিয়ে প্রধানের পায়ে গুলি করেন এসডিও, এবং রাতের অন্ধকারে পালিয়ে যায়। কিন্তু আক্রোশের বশে পরদিন ভোর রাতে পুরো বাংলোতে পঞ্চায়েত প্রধানের লোকজন আগুন লাগিয়ে দেয়, এবং ভেতরে যারা ছিল তারা আগুনে পুড়ে মারা যায় মুন্না সিং, রাম সিংহ। কিন্তু পঞ্চায়েত প্রধানও নিস্তার পাননি। গ্রামের লোক ক্ষোভে তাকে পিটিয়ে মেরে ফেলে, কিন্তু কথিত আছে সেই এসডিও এখনও সারা গ্রামে রাতে জিপ নিয়ে ঘুরে বেড়ান। শুনে শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু চুপচাপ কর্মস্থলে গেলাম। দু একজনকে জিজ্ঞাসা করতে বা নাম বলতে তারা আমার দিকে কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, কিন্তু বুঝলাম সব কিছু জেনেও কিছু বলতে চাইছে না। তবে একটু আধটু দু একজন যা বললেন তাতে এটা স্পষ্ট হলো সুশান্ত ঠিকই বলছে। এরপর থেকে রাতে রাম সিংকে দেখতে পাইনি। একজন কোয়ার্টারে পৌঁছে দিত, তবে জঙ্গলে এরপরেও আমার গাড়ির আগে আগে এসডিও সাহেবের জিপ যেতে দেখেছি। সব কিছু জেনে সবাই নীরব। সব জানার পর আমিও সেই সবাইয়ের একজন হয়ে রইলাম। বাকিটা অনেক প্রশ্ন আর উৎসাহে ঘেরা। শেষ হলো আজকের গল্প নিশুতি রাতের শাসন। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। আর হ্যাঁ, আপনার জীবনে ঘটে যাওয়া সত্যিভূতের ঘটনা থেকে থাকলে গল্প পাঠাতে পারেন লিখে অথবা অডিও করে আমার মেইলে। আমার মেল অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া আছে। এর প্রথম পর্ব আসছে খুব তাড়াতাড়ি। ততদিন শুনতে থাকুন গল্প কবিতায়নকে। ধন্যবাদ।